ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মোগল সাম্রাজ্য। কাবুলের সিংহাসনে আরোহণের মাধ্যমে মোগলদের যে যাত্রা শুরু হয়েছিল, ভারতবর্ষের সিংহভাগ অঞ্চল মোগলদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তা চূড়ান্ত লাভ করে। শিল্প, সংস্কৃতি, অভিনব শাসন ব্যবস্থা ও নান্দনিকতার জন্য মোগল সাম্রাজ্য যেমন বিখ্যাত, ঠিক তেমনি অভ্যন্তরীণ কলহ, মাত্রা অতিরিক্ত বিলাসিতার জন্য মোগল সাম্রাজ্য সমালোচিত বটে। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির-উদ-দীন মুহাম্মদ বাবরের হাত ধরে 1526 সালে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল, 1857 সালে দ্বিতীয় বাহাদুর শাহের রেঙ্গুন নির্বাসনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটে। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে ভারতবর্ষে প্রায় 300 বছর শাসন করা মোগল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। মোগল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এবং ব্রিটিশরা ছিল ভারতের দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির-উদ-দীন মুহাম্মদ বাবর 1526 সালে পানিপথের যুদ্ধে আফগানিস্তানের শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করে। মোগলরা মূলত মঙ্গোলীয় এবং তুর্কি বংশোদ্ভূত। মোগল সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সীমানা বর্তমানের বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। মোগল শাসনামলে ভারতবর্ষের জিডিপির দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল, যার পরিমাণ ছিল $90 বিলিয়ন বা 7,60,000 কোটি টাকারও বেশি। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির-উদ-দীন মুহাম্মদ বাবর 1483 সালে 20 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমানে উজবেকিস্তানে ফরগান রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতা উমর শেখ মির্জা ছিলেন ফরগান রাজ্যের অধিপতি। পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবর ফরগান রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের সমরকন্দ দখলের চেষ্টা করেন। 1497 সালে বাবর সমরকন্দ দখল করতে সফল হন। পরবর্তীতে বাবরের অনুপস্থিতিতে 1501 সালে উজবেক নেতা সাহেবানি খান সমরকন্দ দখল করে নেয়। তখন নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবর হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলে চলে আসেন। সেই সময় কাবুলের শাসকদের মধ্যে অন্তর্কলহের জোর ধরে 1504 সালে বাবর কাবুল দখল করে নেয়। এরপর পারস্যের সম্রাট শাহ ইসমাইলের সাহায্যে 1511 থেকে 12 সালের দিকে বাবর পুনরায় সমরকন্দ দখলের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর বাবর তার নতুন সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন। বাবর 1519 থেকে 22 সালের মধ্যে বাজাওর, সোয়াদ, বাদাখশান ও কান্দাহার দখল করে নেয়। এরপর 1524 সালে বাবর বর্তমানে পাকিস্তানের লাহোর নিজের অধীনে নিয়ে আসেন। 1525 সালে বাবর দিল্লি জয় করার লক্ষ্যে কাবুল থেকে অভিযান শুরু করার পর দৌলত খানকে পরাজিত করার পর পাঞ্জাব দখল করে নেয়। 1526 সালে 12 এপ্রিল বাবর পানিপথের প্রান্তরে সৈন্য সমাবেশ করেন। এই পানিপথ প্রান্তরে ঐতিহাসিক পানিপথ যুদ্ধ সংঘটিত হয়। অভিনব রণকৌশল ও দক্ষতায় বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে আফগান শাসক ইব্রাহিম লোদির প্রায় লক্ষাধিক সৈন্যকে পরাজিত করেন। যুদ্ধে জয়লাভের ফলে জহির-উদ-দীন মুহাম্মদ বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেয়। এর মধ্যে দিয়ে মূলত ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। 1526 সালে দিল্লি দখল করে মোগল সম্রাট বাবর পার্শ্ববর্তী অঞ্চল ভিয়েনা, গাজীপুর, গোয়ালিয়র ও জৌনপুর দখল নেয়। 1526 থেকে 29 সালের মধ্যে বিভিন্ন যুদ্ধে রাজপুত ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে কনৌজ ও পাটনা দখল করে নেয়। অন্যদিকে বাংলা, বিহার সহ বিভিন্ন রাজ্য বাবরের অধীনস্থ স্বীকার করে। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় 1530 সালে 47 বছর বয়সে জহির-উদ-দীন মুহাম্মদ বাবর মৃত্যুবরণ করেন। মোগল সম্রাট জহির-উদ-দীন মুহাম্মদ বাবর এর মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন।
সম্রাট বাবর তার শাসন আমলে মোগল সাম্রাজ্যের সীমানা কাবুল থেকে গুরগাঁ, গোয়ালিয়র থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত করলেও সেই সময় ভারতবর্ষে শাসনতান্ত্রিক জটিলতা, বিদ্রোহ সহ নানা বিপর্যয়ে বিধ্বস্ত ছিল। এর প্রেক্ষাপটে মোগল সম্রাট হুমায়ুনের শাসন আমলেও বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়। 1528 সালে চৌসা ও কনৌজ যুদ্ধে সম্রাট হুমায়ুন তৎকালীন দুর্ধর্ষ সমর নেতা শের শাহ সুরির কাছে পরাজিত হয়। ফলে শের শাহ দিল্লি ও আগ্রা দখল করে নেয়। পরবর্তীতে পারস্যের সম্রাট শাহ তামাস্ক এর সহযোগিতায় হুমায়ুন প্রথম লাহোর উদ্ধার করেন। এরপর 1555 সালে সম্রাট হুমায়ুন দিল্লি ও আগ্রা দখলের মধ্য দিয়ে ভারতবর্ষে পুনরায় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আকস্মিকভাবে 1556 সালে সম্রাট হুমায়ুনের মৃত্যু ঘটে। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন তার পুত্র সম্রাট আকবর। ভারতবর্ষে শাসনতান্ত্রিক ব্যবস্থার স্থিতিশীলতা আনার লক্ষ্যে তিনি আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেন। অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে মনোযোগী ছিলেন সম্রাট আকবর। তিনি মুঘলদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একজন রাজপুত নারীকে বিবাহ করেন। এর ফলে মুঘল সাম্রাজ্যের এ যাবৎকালের সবচেয়ে বেশি সীমানার অধিকারী হয়। ফতেপুর সিক্রি, অমৃতসর মন্দির, দিল্লি জামে মসজিদ সহ বিভিন্ন ইমারত নির্মাণের কারণে সেই আমলটি শিল্প ও সংস্কৃতি বিকাশের উর্বর সময় হিসেবে বিবেচিত হয়। সম্রাট আকবরের শাসনামলে জিডিপির দিক থেকে মোগল সাম্রাজ্য বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছায়। ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি নামক নতুন এক ধর্মমত প্রবর্তন করেন। এই ধর্মের অনুসারী ছিল মাত্র 18 জন। সম্রাট আকবরের সময় মোগল সাম্রাজ্যের সবচেয়ে বিকশিত হয়েছিল, আর তাই তাকে শ্রেষ্ঠ মোগল সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। 1605 সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 সাল পর্যন্ত মোগল সাম্রাজ্য শাসন করেন। মাদক ও নারীতে আসক্ত সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মোগল সাম্রাজ্য কিছুটা দুর্বল হয়ে পড়ে, তবে তার শাসনামলে এই সমস্ত বাংলা মোগল সাম্রাজ্যের অধীনস্থ হয়। 1610 সালে মোগল সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষার প্রচলন করেন। সম্রাট জাহাঙ্গীর 1627 সালে মৃত্যুবরণ করেন। সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুররম সম্রাট শাহজাহান নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। সম্রাট শাহজাহানের শাসনামলকে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হয়। শিল্প সংস্কৃতি বিকাশে সম্রাট শাহজাহানের পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসাবে তাকে প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেওয়া হয়। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসাবে যমুনা নদীর তীরে দুর্লভ পাথরের তৈরি সমাধিসৌধ তাজমহল নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত অপূর্ব স্থাপত্যশৈলীর মধ্যে রয়েছে দিল্লি লালকেল্লা, আগ্রার দুর্গ, দেওয়ানে আম, দেওয়ানে খাস প্রভৃতি। সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি হচ্ছে কোহিনূর হীরা ও মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন, যা 1739 সালে পারস্যের সম্রাট নাদির শাহ কর্তৃক লুণ্ঠিত হয়। সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যে অন্তর্কলহের বলে পুত্র অরঙ্গজেব তাকে গৃহবন্দী করেন। 1666 সালে সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। সম্রাট শাহজাহানের উত্তরাধিকারী 4 পুত্রের প্রতিযোগিতায় অরঙ্গজেব অন্যদের পরাস্ত করে অরঙ্গজেব আলমগীর নাম ধারণ করে সিংহাসনে আসীন হন। সম্রাট অরঙ্গজেবের শাসনামলে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রায় 49 বছর শাসনামলে সম্রাট অরঙ্গজেব অত্যন্ত দৃঢ়তার সাথে মোগল সাম্রাজ্যের পরিচালনা করে। তার শাসনামলে জিজিয়া কর প্রথা চালু করা হয়। সহজ সরল জীবনযাপন ও ইসলামী শরিয়া অনুযায়ী জীবন পরিচালনার জন্য তিনি জিন্দা পীর হিসাবেও পরিচিত ছিলেন।
1707 সালে সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুবরণ করেন। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য বিশৃঙ্খলা ও বিদ্রোহের দেখা দেয়। সম্রাট ঔরঙ্গজেবের পুত্র প্রথম বাহাদুর শাহ প্রশাসনের সংস্কারের চেষ্টা করেন, কিন্তু 1712 সালে সম্রাট বাহাদুর শাহের মৃত্যু হলে মোগল সাম্রাজ্য পতন শুরু হয়। সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে মোগল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। এই সময়ের মধ্যে ভারতের অধিকাংশ এলাকা মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। নাদির শাহ এই সময় দিল্লি আক্রমণ করলে মোগল সাম্রাজ্যের শক্তি হ্রাস পেতে থাকে। সম্রাট দ্বিতীয় শাহ আলম মোগল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরে পেতে চেষ্টা চালালেও ব্যর্থ হয়। 1761 সালে দ্বিতীয় শাহ আলম আফগান আমির আহমদ শাহ আবদালির সহযোগিতায় মারাঠা বাহিনীকে পরাজিত করে, কিন্তু 1776 সালে মারাঠারা পুনরায় দিল্লি দখল করে নেয়। শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসনামলে শুধুমাত্র শাহজাহানাবাদ নামে জায়গায় সীমাবদ্ধ ছিল। সিপাহী বিদ্রোহে সমর্থনের কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করে ব্রিটিশরা। এর প্রেক্ষিতে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশ নিয়ন্ত্রিত রেঙ্গুন বা বর্তমানে মিয়ানমারে নির্বাসনে পাঠানো হয়। দ্বিতীয় বাহাদুর শাহের রেঙ্গুন নির্বাসনের মধ্য দিয়ে 350 বছর ভারতবর্ষ শাসন করা মোগল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। ইতিহাসের অধ্যায়ের মোগল সাম্রাজ্য নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।